বিবাহ বহির্ভূত সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে কি বলবেন? একটা হতে পারে যে আমি সেক্সুয়ালি স্যাটিসফাইড না। বিবাহ বহির্ভূত সম্পর্কতে কেউ জড়িয়ে যায়, সেক্ষেত্রে কি অপর পক্ষের কোনো রাইট কি হয়ে যায় কিনা তার গায়ে হাত তোলা বা এরকম কোনো কিছু, কি বলবেন? কখনোই না। মোস্ট অফ দ্য কেসেস আমরা কিন্তু চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের হিস্ট্রিটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে 70% ক্ষেত্রে পেয়ে থাকি। এই কারণে আমরা বলি যে মেন্টাল হেলথের গুরুত্ব কতখানি এবং কেন আপনারা সময় থাকতে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। ভিউয়ার্স, শুরু করছি আমাদের আজকের মানসিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ঘর মন জানালা। আপনাদের সাথে রয়েছেন পিয়া জান্নাতুল এবং আমাদের সাথে আজকে রয়েছেন কোহিনুর বেগম, সাইকোলজিস্ট ও সাইকোথেরাপিস্ট প্রমিসেস মেডিকেল লিমিটেড থেকে। কেমন আছেন আপা? আসসালামু আলাইকুম, ভালো আছি। ইসলাম জি। ইনফ্যাক্ট আজকে আপা আমরা কথা বলছিলাম, দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আজকে আমরা কথা বলবো বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে, এটার প্রভাব এবং করণীয়, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে। এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আমাদের সোসাইটিতে যেই প্রভাবটা সৃষ্টি করছে এবং তার ফলে যেভাবে ফ্যামিলিগুলো নষ্ট হচ্ছে সেগুলো নিয়ে কথা বলবো। আপা, আপনার কাছ থেকে জানতে চাই যে বিবাহ বহির্ভূত সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়ে কি বলবেন? সবার আগে আমি দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, আসলে এই আলোচনাটার একটাই উদ্দেশ্য যে আমি দীর্ঘ 24 বছর এই যে প্রফেশনাল হেল্প দিচ্ছি, তো আমার কাজের অভিজ্ঞতা থেকে যেমন আমি অনেক কেস এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু চাই যে আমার দর্শক শ্রোতারা সচেতন হোক। এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো, এটা খুবই সংবেদনশীল একটা বিষয়। তো এখান থেকে আসলে যেটা হয় যে আমরা সচেতন হব এবং আমাদের লাইফে, আমাদের সোসাইটিতে, আমাদের পারিবারিক জীবনে যাতে করে আমরা এই যে আলোচনার মাধ্যমে যতটুকু আমরা বুঝবো বা আমরা জানবো, আমাদের একটা হেলদি মানসিক স্বাস্থ্য, হেলদি একটা পরিবার, হেলদি একটা সোসাইটিতে যেন আমরা কন্ট্রিবিউট করতে পারি, সেই প্রচেষ্টাটাই আসলে আমাদের থাকবে। জি। আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, এটা আসলে একটা সামাজিক ব্যাধির রূপ নিয়েছে। হ্যাঁ, যদিও বা এটার সূত্রপাত অনেক আগে থেকে, এটা আমি বলবো ডেফিনেটলি অ্যাডোলেসেন্স পিরিয়ডে যখন একটা রোমান্টিক রিলেশনশিপ বা অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাকশন যে হরমোনাল চেঞ্জের থ্রুতে হয়, সেই রিলেশনশিপের একটা ধারাবাহিকতা থেকে হয় কি যে এথিক্যাল বাউন্ডারি বা মরালস যে বিষয়গুলো, সেই জায়গাগুলো যদি ম্যাচিউরডলি ডেভেলপ না করে, সেখান থেকেই কিন্তু আসলে এটার একটা আনহেলদি প্যাটার্ন চলে আসে। আপনি যেটা বললেন যে বিবাহ বহির্ভূত সম্পর্ক সমাজে ছড়িয়ে গিয়েছে, এরকম কিছু একটা বললেন, তা এটা আমরা ইন্টারনেটের কারণ বলবেন নাকি সোশ্যাল মিডিয়ার কারণ বলবেন, নাকি বলবেন যেটা আগে থেকেই ছিল এখন আরো বেশি আলোকপাত করা হচ্ছে, কোনটা? এটা সব সময় ছিল, তবে এটার মানে এই যে আমাদের যে এখন এত বেশি আমরা দেখছি, এত বেশি আমরা এই কেসগুলো পাচ্ছি, যে এটা এই কারণেই হয়েছে কি যে আমরা বুঝতে পারছি যে অল্প সংখ্যক ইস্যুস কিন্তু আমাদের কাছে আসে, বাট এর বাইরে একটা বড় অংশ কিন্তু প্রভাবিত হচ্ছে বা এফেক্টেড হচ্ছে। হ্যাঁ, তো যদি আমি বিবাহ বহির্ভূত সম্পর্ককে ডিফাইন করি, বিষয়টা এমন যে একটা বিবাহিত সম্পর্কে একজন স্বামী এবং স্ত্রী তারা তাদের বিবাহিত সঙ্গীর বাইরে আরেকটা মানুষের সাথে, সেটা একটা স্বামী কোনো একটা মহিলার সাথে বা স্ত্রী একটা পুরুষের সাথে বিশেষভাবে যৌন সম্পর্কের একটা জায়গায় চলে যাওয়া বা রোমান্টিক রিলেশনশিপে চলে যাওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে আমরা বলছি বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটা হতে পারে যে বিবাহিত লোকটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করছে, যার সাথে করছে সে যে ম্যারিড হতে হবে নট নেসেসারিলি, অনেক সময় আনম্যারিডও থাকে, সেটা ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে হোক। বিষয়টা হলো যে মানে আমার স্ত্রী বা আমার স্বামীর বাইরে আমি অন্য কারো প্রতি অ্যাট্রাকশন ফিল করছি এবং তার সাথে আমি আবেগীয় হোক, ফিজিক্যালি হোক বা আরও অনেকগুলো ব্যাপার থাকে, আমি কোনো না কোনোভাবে একটা গভীর সম্পর্কে জড়িয়ে পড়ছি। জি আপা, এই সম্পর্কগুলা কি কোনো ধরন ভেদ আছে নাকি? অনেকগুলো ধরনই আছে, তবে সবচেয়ে মানে সিগনিফিকেন্ট যে জায়গাটা আমরা বলি যে এটার মানে মোস্ট সিগনিফিকেন্ট ধরন হলো, হয় এটা ফিজিক্যালি আমাদেরকে বা সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড করে,
পাশাপাশি আবার হতে পারে যে ইমোশনাল অ্যাট্রাকশন থেকেও আমাদের এই ধরনের একটা রিলেশনশিপের দিকে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। আবার অনেক ক্ষেত্রে বোধ হয়, তবে এছাড়াও কিছু ধরন আছে, যেমন হতে পারে এটা ক্যাজুয়াল, হতে পারে এটা অ্যাক্সিডেন্টাল, হতে পারে এটা রিভেঞ্জফুল। হ্যাঁ, তো এরকম অনেকগুলো ধরন আছে যেটা নাকি আসলে আমাদের আলটিমেটলি এই বিবাহ বহির্ভূত সম্পর্কের দিকে ধাবিত করে। হ্যাঁ, কিন্তু আপা অ্যাকচুয়ালি যে ধরনই বলি না কেন, যে অ্যাক্সিডেন্টাল বলি আর রিভেঞ্জফুল বলি আর ইন্টেনশনাল বলি আর ক্যাজুয়াল বলি, বাট সবকিছুর প্রভাব কিন্তু একই রকম, একেবারেই একই রকম। সেক্ষেত্রে আপা আমি যদি আরেকটু আলোকপাত করি যে এটার কি কোনো সূত্রপাত আছে, যে কারোর সাথে হয়তো বা কারোর পার্টনারের কোনো না কোনোভাবে মনোমালিন্য আছে বা বিভিন্ন জায়গায় সমস্যা আছে, সেখান থেকেই যে হবে এরকম কি কোনো সূত্রপাত আছে নাকি অন্য কিছু? কেস টু কেস আমি দেখেছি যে এটা ভ্যারি করে, মানে শুধুমাত্র এক ধরনের রিজনগুলোই কিন্তু দায়ী না। হ্যাঁ, এটা অনেকের ক্ষেত্রেই ভিন্ন ভিন্ন রিজন থাকে, এবং মোস্টলি আমরা দেখি যে আমাদের বিবাহিত সম্পর্কে আনমেট যে বিষয়গুলো, যেই বিষয়গুলো আসলে আমি আমার সম্পর্কের মধ্যে ফুলফিল করতে পারছি না, সেটা অনেক ধরনের ইস্যুস থাকতে পারে। একটা হতে পারে যে আমি সেক্সুয়ালি স্যাটিসফাইড না আমার সঙ্গীর সাথে। আরেকটা হতে পারে যে আমি ইমোশনালি কানেকশন ফিল করছি না। আবার এমনও হতে পারে যে আমি আমার যে দাম্পত্য সম্পর্ক, এখানে সম্পর্কের তো কিছু স্তম্ভ থাকে, তাই না? অনেকগুলি স্তম্ভ থাকে। তো হয়তো বা আমি অ্যাফেকশনেট বা লাভ ফিল করছি না, ইম্পর্টেন্স ফিল করছি না, বা আমাকে সেভাবে করে রেসপেক্ট করছে না। হ্যাঁ, ইভেন এমনও হয় যে যদি মানে টানা কনফ্লিক্ট থাকে, ম্যারিটাল কনফ্লিক্ট থাকে, তাদের রিলেশনশিপে একটা টক্সিক সিচুয়েশন কন্টিনিউয়াসলি চলে, তো এই বিষয়গুলো কিন্তু আসলে আলটিমেটলি পার্টনারকে বোথ সাইড থেকে আমি বলবো যে শুধু যে ছেলেরা বা শুধু মেয়েরা তা না, এটা ছেলে এবং মেয়ে দুজনের ক্ষেত্রে হতে পারে যে তারা ওই আনমেট নিডটাকে ফুলফিল করার জন্য আসলে তাদের একটা কি বলবো একটা ক্ষুধা থাকে, এবং তারা যখন ধরেন তাদের কর্মস্থলে হোক বা তাদের বিজনেস প্লেসে হোক বা সোসাইটির কোনো গ্যাদারিং হোক, হ্যাঁ, তখন হয় কি তারা না অন্য পার্সনের মধ্যে ওই জিনিসগুলোকে যখন দেখে যে রিপ্রেজেন্ট করছে বা ওই জিনিসগুলো তার কাছে চলে আসতেছে, তখন তার মধ্যে দেখা যায় যে এক ধরনের প্রবণতা তৈরি হয় সেই মানুষটার প্রতি ওই জায়গাগুলোকে মানে এনকারেজ করার জন্য সে নিজে ধাবিত হয় বা তাকে অ্যাট্রাক্টেড করে তার দিকে ধাবিত হওয়ার জন্য। আমি যদি বলি এই যে এক্সট্রা ম্যারিটাল এর যদি লাস্ট কনসিকুয়েন্স যদি বলি বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কারণে কি কি হতে পারে, ডিভোর্স তো ডেফিনেটলি একটা সবচেয়ে বড় একটা মানে হওয়ার ইম্প্যাক্ট, বাট সবচেয়ে বড় ইম্প্যাক্ট, এছাড়াও আরো ইম্প্যাক্ট হতে পারে না? অনেক। আসলে হয় কি এখানে যদি আমি তিনটা মানুষকে ধরি, হ্যাঁ, বিবাহিত জীবনে একজন স্বামী এবং স্ত্রী, এবং তারা যদি স্ত্রী কোনো একটা পুরুষের সাথে ইনভলভ থাকে বা হাজবেন্ড কোনো একটা নারীর সাথে ইনভলভ থাকে, এই তিনটা মানুষেরই কিন্তু মানসিক স্বাস্থ্যের উপর একটা বিশাল প্রভাব পড়ে। এটা ডিপ্রেশন থেকে শুরু করে সন্দেহ প্রবণতা বা প্যারানয়া, সাথে তাদের সন্তানেরও, মানে এটা জাস্ট পার্টনারদের থেকে শুরু হয় তো, এবং অনবরত তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ঝগড়াঝাঁটি, হ্যাঁ, ডিসরেসপেক্টফুল ব্যবহার, অনেক সময় ভায়োলেন্সটা চলে আসে, এবং এই কারণে কি হয় ওই পরিবারের সাথে সম্পৃক্ত বাচ্চাগুলো, তাদের পরিবারের যে বাবা মা, তাদের ভাই বোন, মানে একটা পার্সন থেকে তার সন্তান, তার পরিবার, ইভেন সেটা সোসাইটিতে যেও কিন্তু একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে। অ্যাবসলিউটলি। হ্যাঁ, এবং সেটা ডেফিনেটলি আমি বলবো মানসিক স্বাস্থ্যের দিকটা অনেকভাবে প্রভাবিত হয়। আপা এখানে আমি যে একটু আগে আপনাকে বললাম যে ডিভোর্সে কি সবচেয়ে বড় ইম্প্যাক্ট, এছাড়াও আমি ইম্প্যাক্টের কথা এই কারণেই বলেছি, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি দেখে থাকেন, সেখানে আমি নাম না বলি, সেখানে একটা মেয়ে এসে খুব বলেছে তাকে তার হাজবেন্ড মারধর করেছে, এবং মেয়েটা একেবারেই মারা যাওয়ার কথা, মেয়েটা বিভিন্ন ছবি দিয়েছে, মেয়েটা কিভাবে বেঁচে আছে আমি জানি না। তো তারপরে তার হাজবেন্ড পাল্টা এসে আর একটা অভিযোগ তোলে যে আমার ওয়াইফের অতগুলো আগে বিয়ে আছে এবং সে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে, এবং সেখানে আমি বেশিরভাগ কমেন্ট দেখলাম যে
যদিও একেবারেই প্রমাণিত না বা একেবারেই কোনো কিছু না মহিলাটা আদৌ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করছে কিনা, বাট আমার কথা এটা, যদি একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে জড়িয়ে যায় সেক্ষেত্রে কি অপর পক্ষের কোনো রাইট কি হয়ে যায় কিনা তার গায়ে হাত তোলা বা এরকম কোনো কিছু, কি বলবেন? কখনোই না, এটা কখনোই না। হয় কি যে বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে আমরা যদিও বলছি যে এটা একটা সিক্রেট রিলেশনশিপ, জি, হ্যাঁ, এবং অবৈধ রিলেশনশিপ, হ্যাঁ, কারণ এই রিলেশনশিপটা কিন্তু প্রথম দিকে ওপেনলি সোসাইটিতে বা ফ্যামিলিতে কিন্তু ডিক্লেয়ার্ড হয় না, এটা কিন্তু একদমই গোপন একটা রিলেশনশিপ। এখন যেটা হয় যে আমার কথা হলো যে যদি আপনার বিবাহিত সম্পর্কে আপনাদের মানে আন্ডারস্ট্যান্ডিংটা না হয় বা কোনো কারণে আপনারা যদি মনে করেন যে আপনারা একে অপরের সাথে ওভাবে করে ম্যাচ করছেন না, মানে যে কোনো সম্পর্ক বিয়ে হয়ে যাওয়া মানে না যে আমাকে এটাকে মানে ম্যান্ডেটরি ক্যারি অন করতে হবে। এখানে আমাদের প্রত্যেকেরই রাইট আছে যে আমরা যদি মনে করি যে আমার বিবাহিত সম্পর্কটা ওভাবে করে ফাংশন করছে না এবং এটা দিন দিন একটা টক্সিক অ্যান্ড আনহেলদি জায়গায় চলে যাচ্ছে, সেখানে একটা সচেতন ছেলে এবং সচেতন মেয়ে সিদ্ধান্ত নিতেই পারে যে আমরা এই রিলেশনশিপটাকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না। এটার মধ্যে কিন্তু একটা কি বলে হিউম্যান রাইটস, রেসপেক্টফুল একটা ম্যানার প্রেজেন্ট থাকে। কিন্তু এটা না করে যদি আপনি আপনার যে চাওয়াটা যেটা আপনি ফ্যামিলি থেকে পার্টনারের কাছ থেকে পাচ্ছেন না, এই সম্পর্কটাকে রেখে আপনি যখন আরেকটা সিক্রেট রিলেশনশিপের দিকে চলে যাবেন, তখন কিন্তু হয় কি যে বিষয়টা কিন্তু আনএথিক্যাল হয়ে যায়। হ্যাঁ, তবে একটা সময় যদি মনে হয় যে না, আমার এই এক্সট্রা রিলেশনশিপটা আমার কাছে বেটার, আমি এটাকে মনে করছি মোর ফাংশনাল এবং আমি আমার যে এক্সপেকটেশন সেই জায়গাটা আমি ফুলফিল করতে পারছি এবং এটার মধ্যে যদি সিকিউরিটি থাকে, একটা ফিউচার তারা দেখে, তারা কিন্তু সিদ্ধান্ত নিতেই পারে যে ওকে ফাইন, আমরা এই রিলেশনশিপটাতেই যদি আমরা ভালো থাকি, ওয়াই নট আমরা একটা পার্মানেন্টলি এই জায়গাটাতে আমরা একটা ডিসিশন মেক করি, দেন আমি আমার পার্টনারের সাথে আইনগতভাবে যে বোঝাপড়াটা যেটা ডিভোর্স, ওই প্রক্রিয়া আমরা যেতেই পারি, কিন্তু সেটা ডেফিনেটলি রেসপেক্টফুলি যেতে হবে। হ্যাঁ, এবং সেটা কোনোভাবে গায়ে হাত তোলা বা না তার হিউম্যান রাইটস ভায়োলেট করা, তাকে মানে তার ফিজিক্যালি তাকে হার্ট করা, তাকে কোনোভাবে হার্ম করা। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের পরিণতি বলেন বা যেটাই বলেন না কেন, এখন ডিভোর্স কিন্তু সমাজে আমাদের সোসাইটিতে অনেক অংশে বেড়েছে। আপা এই যে ডিভোর্সটা বেড়েছে, এইটাকে আপা আমি কোশ্চেনটা এইভাবেই করছি, এটাকে আপনি পজিটিভ হিসাবে দেখছেন না নেগেটিভ হিসাবে দেখছেন? আমি আরেকটু ক্লিয়ার করে নিই, পজিটিভ হিসাবে দেখছেন এই কারণেই আমি বলছি, আমার মনে হয় বা যে কোনো একটা টক্সিক রিলেশনশিপে থাকার থেকে না থাকা বেটার, সেইখান থেকে আমি বলছি। আবার এখন যে মানুষের মধ্যে ধৈর্য কমে গিয়েছে, কিছু হলেই একসাথে থাকবো না, এই যে এখানে চলে যাওয়া, এইটাও তো একটা খুব একটা বড় একটা নেগেটিভ। বা এই জিনিসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ডিভোর্সটাকে? আপু, আমি একটা মানে রিসেন্ট আমি একটা কেস দেখছি, তো ওই কেসটাতে আমি আসলে বাচ্চাটাকে নিয়ে কাজ করছি, বাট বাচ্চাটার হিস্ট্রি যখন আমি এক্সপ্লোর করছিলাম, আমি যেটা দেখতে পেয়েছি যে বাচ্চাটা যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে পড়েছে, তখন ও তো একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, তো ও ফিল করছে যে ওর আম্মু তার নতুন যে বিয়েটা সেটাতে যতটা সে এফোর্ট দিচ্ছে, বাচ্চার প্রতি ততটা এফোর্ট দিচ্ছে না, এবং এই বাচ্চাটা লেফট আউট ফিল করছে। হ্যাঁ, এবং এই লেফট আউট ফিলিংস থেকে বাচ্চাটা কিন্তু সামহাও এমন কিছু বন্ধু বান্ধবের সাথে মেলামেশা শুরু করেছে যেখানে বেসিক্যালি ড্রাগস, উইডস, অ্যালকোহল, ইয়াবা, সেক্সুয়াল ইন্টিমেসি, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোর মধ্যে সে কিন্তু তার প্লেজার, তার হ্যাপিনেস, হ্যাঁ, তার কানেকশন, এই জিনিসগুলো সে খোঁজা শুরু করলো। এবং এটা এমন একটা জায়গায় যেয়ে পৌঁছালো যে অ্যাডিকশনের বিষয়টা তো আপনি জানেন যে এটার সাথে আমাদের অনেক কিছু ড্যামেজ হয়, আমাদের এথিক্স, আমাদের সোশ্যাল নর্মস, আমাদের অনেস্টি, সব কিছু জায়গাটাতে কিন্তু ইম্প্যাক্ট ফেলে। তো সেই মেয়েটা এমন একটা জায়গায় চলে গেছে যে সে মানে একটা সময় মাল্টিপল রিলেশনশিপের দিকে চলে যায়, সে কোনো একটা রিলেশনশিপে সে সাস্টেন করতে পারে না। হ্যাঁ, এবং তার মধ্যে দেখা যায় যে ডেফিনেটলি মানে হাইপার সেক্সুয়াল
বিষয়টা অনেক বেশি গ্রো করে এবং তার ওই নিড থেকে সে কিন্তু মানে একটা পারিবারিক বা একটা সামাজিক যে নর্মস তার বাইরে চলে যায়। সে বাসা থেকে পরপর অনেকবার পালিয়ে যায় বিভিন্ন ছেলেদের সাথে সে থাকে, সেখানে নেশা করে, সেখানে সে ফিজিক্যালি বা সেক্সুয়ালি ইন্টিমেট হয়। তো এই জিনিসগুলো একটা সময় যে এমন একটা জায়গায় পড়ে যে সে একদমই আউট অফ অর্ডার হয়ে যায় এবং সেখানেও তো আসলে সুখ নাই। যখন আমাদের মানসিক স্বাস্থ্যটা আউট অফ অর্ডার হয়ে যায় এবং নেশার লেভেলটা এতটাই হাই ডোজে চলে যায়, তখন তার ওই কোনো কিছুতে সে কিন্তু ওই সুখটা ওই শান্তিটা খুঁজে পায় না। এই থ্রেশহোল্ড লেভেলটা কিন্তু বাড়তেই থাকে। একটা সময় কিন্তু সিভিয়ার ডিপ্রেশনে পড়ে সে কিন্তু সুইসাইডাল অ্যাটেম্প্ট নেয়। হ্যাঁ, এবং এত সিভিয়ারলি সে সুইসাইডাল অ্যাটেম্প্ট নেয়, ওই অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয় এবং সেখান থেকে মোটামুটি কিওর করে আমাদের কাছে নিয়ে আসা হয়েছে তার অ্যাডিকশানের চিকিৎসার জন্য, পাশাপাশি তার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টটা কীভাবে করা যায় যাতে করে তার এই ডিপ্রেশন থেকে সে বের হয়ে একটা হেলদি লাইফে যেতে পারে। তো আপনি চিন্তা করে দেখেন যে এই বাচ্চাটা সে যদি প্রপার একটা ফ্যামিলি পেত, তার বাবা মায়ের একটা হেলদি ফ্যামিলি এনভায়রনমেন্টে সে বড় হতো, তাহলে কিন্তু এই বাচ্চাটার লাইফ এতটা ট্রমা, এতটা স্ট্রেস, এতটা ডিসঅর্গানাইজ ওয়েতে যেত না। মনে করেন এটার তো কোনো অ্যাকচুয়ালি তুলনা নাই। না, এটা একটা এক্সাম্পল আমি দিলাম যে সব ক্ষেত্রে যে এমন হয় তা কিন্তু না, আমি সেটা বলছি না। মানে ফ্যামিলি যে খুব ইম্পর্টেন্ট এটা অতুলনীয়, মানে এটা তো অবশ্যই একটা মেজর পার্ট, বাট বিভিন্ন কারণে হোক, মানুষের ইন্টারেস্ট হোক, অনেক কারণে একসাথে মানুষ না থাকতেই পারে এবং সেখান থেকে একটা বাচ্চার উপর তো বাবা মা একসাথে না থাকলে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট পড়বে, খুবই স্বাভাবিক। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এই বাচ্চাটা যখন লেফট আউট ফিল করলো এবং তারপর সে বিভিন্ন জায়গায় যখন অন্যান্য এঙ্গেজ হয়ে গেল, এতদিন পরে এসে যে মাল্টিপল রিলেশন, সুইসাইডের ওই অবস্থায় নিয়ে এসে আপনার কাছে বা আপনাদের কাছে না এনে যদি আরো আগে ইন্টারভেনশনটা নিত, যখন 6 মাসের পরে যদি নিত, তাহলে হয়তো বা এত দূর পর্যন্ত আসতো না। মানে আমি এটা বলার কারণটাই হচ্ছে, দর্শক, যে কোনো মানুষের একটা প্রবলেম হয়ে যেতেই পারে, অনাকাঙ্ক্ষিত যে কোনো একটা ঘটনা ঘটতেই পারে, বাট সেখানে যদি আপনি মনে করেন যে এরকম আমার সাথে কেন ঘটলো এবং ঘটে ওটা যদি রিপিটেডলি করতে থাকেন বা আপনার কাছের জনকে আপনি করতে দেন, তাহলে অ্যাকচুয়ালি কাছের লোকরাই সবচেয়ে বেশি সাফার করে। তো সেখানে অবশ্যই এই কারণেই আমরা বলি যে মেন্টাল হেলথের মুহূর্ত কতখানি এবং কেন আপনারা সময় থাকতে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাবেন। আবার আমি কথা বলছিলাম হচ্ছে ডিভোর্স নিয়ে কথা বলছিলাম এবং বাচ্চার উপর তো প্রভাব পড়েই, কিন্তু তার ছাড়াও আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে ডিভোর্সের এখন এত মানুষের ধৈর্য কমে গিয়েছে বা কিছু হলেই ডিভোর্স দেওয়ার যে প্রবণতাটা বেড়েছে, সেটা টক্সিক রিলেশনশিপ তো বটেই, বা কি অনেক কিছু হয়তো বা একটু মানিয়ে নেওয়া গেলেও যেতে পারতো, বা অনেকে মনে করে কেন বা আমি মানিয়ে নেব, কেন ও মানিয়ে নেবে না, এখান থেকে কিন্তু আপনার দ্বন্দ্বটা শুরু হয়। সেক্ষেত্রে আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে কি বলবেন? আপু, আমি যেটা বললাম যে এগুলোর মানে রিলেশনশিপের যে একটা ডায়নামিক্স বা এটার একটা ম্যাচিউর গ্রোথ, হ্যাঁ, এটা কিন্তু আনম্যারিড অবস্থায় যখন একটা কিশোর বা একটা কিশোরী তারা এগুলোকে এক্সপ্লোর করে, হ্যাঁ, তারা যখন একটা রিলেশনশিপে যায়, ওই সময় থেকেই কিন্তু তাদের আসলে এই জায়গার ডায়নামিক্সগুলো ডেভেলপ করে। তো কেউ যদি একটা আনহেলদি ডায়নামিক্সের মধ্যে পড়ে যায় এবং তাদের রিলেশনশিপের জায়গাটাতে যে এই যে চিট করা, ব্রেকআপ হওয়া, তারপর মাল্টিপল রিলেশনশিপে যাওয়া, একসাথে মাল্টিপল পার্টনারকে মেনটেন করা, তো এই জিনিসগুলো যদি বাচ্চাদের মধ্যে গ্রো করে, তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা যদি একটা পার্মানেন্ট কমিটেড রিলেশনশিপ, দ্যাট মিনস ম্যারেজ, সেখানে তারা সিদ্ধান্ত নেয়, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই কমিটমেন্টটা যেটা হয় যে কেউ পারফেক্ট না, আমরা কেউই পারফেক্ট না এবং কোনো কাপলই কিন্তু পারফেক্ট না। দুইটা ভিন্ন মানুষ, দুইটা ভিন্ন পরিবেশে বড় হয়েছে, তারা দুজন যখন একসাথে থাকা শুরু করে তখন ডেফিনেটলি তাদের মধ্যে অনেক ভিন্নতা থাকবে। হ্যাঁ, তো ওই ভিন্নতা, ওই জায়গাগুলো কিন্তু আলটিমেটলি দুজনের একটা সদিচ্ছা বা তাদের একসাথে থাকার যে মনোবল বা ইচ্ছা, এটা কিন্তু তাদের ওই জায়গাগুলোকে একে অপরকে সাহায্য করে টু মোল্ড। আমি আমার পার্টনারের কাছে কি আশা করছি, কেমন হলে আমার ভালো লাগবে, আমি কিন্তু অ্যাজ এ পার্টনার তাকে হেল্প করতে পারি টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, হাউ, মানে সে আমাকে ভালো ফিল করাতে পারে,
হ্যাঁ, আমার এই জিনিসগুলো যদি এভাবে হয় তাহলে আই উইল ফিল গ্ল্যাড অ্যান্ড হ্যাপি। সো এই জায়গাগুলোতে আসলে আমাদের অনেক ল্যাকিংস আছে, যেটা আপনি বলছিলেন যে আমাদের ধৈর্য অনেক অভাব, আমরা খুব ইম্পালসিভ ওয়েতে সিদ্ধান্ত নিয়ে ফেলি। আর এখন যেহেতু আমাদের সমাজে ছেলে মেয়ে বোধ একটা সমতার মধ্যে থাকার চেষ্টা করে, তারা আর্থিকভাবেও একটা সচ্ছলতার জায়গায়, অনেক মেয়েরা এখন আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তো তারা ভাবে যে ঠিক আছে, আমি কেন এত স্যাক্রিফাইস করব, ওকে এই ছেলেটা আমার যাচ্ছে না, আমি এর চেয়ে বেটার একটা পার্টনার নিয়ে নিতে পারবো। এটা নেয়াই যায়, করাই যায়, বাট আমি যার সাথে যাচ্ছি, যার কাছে যাব, সেও যে একদম পারফেক্ট হবে নট নেসেসারিলি। আপা না, আমি এখানে একটু কারেকশন করিয়ে দিই। এখনকার মেয়েরা অনেক আর্থিকভাবে বা মেন্টালি অনেক তারা ইন্ডিপেন্ডেন্ট, এইটা বলতে পারেন, যেটা আগেকার হয়তো বা এতখানি ছিল না। তো আগে যেহেতু আর্থিকভাবে অতখানি স্টেবল ছিল না, তখন তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও বা অনিচ্ছা থাকা সত্ত্বেও তাদের ওই রিলেশনশিপে থেকে যেতে হতো। একটা টক্সিক একটা পুরুষ মানুষ যদি তাদের উপর অত্যাচার করে বা শ্বশুরবাড়ি থেকে অত্যাচার করে, বিভিন্ন সময় মারধর করতে থাকে, মেয়েটা তারপরেও কিন্তু থেকে যেত। বাট এখন একটা মেয়ে চিন্তা করে, আমি তো অর্থনৈতিকভাবে এবং মানসিকভাবে ঠিক আছি, কেন তার অত্যাচারটা আমার সহ্য করতে হবে? এটা তো আলাদা জিনিস। হ্যাঁ, এটা হেলদি, এটা হেলদি। আমি যেটা বলতে চাচ্ছি যে যখন তাছাড়াও সবকিছু ছাড়াও, আমি শুধু মেয়েদের ভালোর কথা বলছি না, ছেলেদেরও ভালো দিক আছে, দুইটা পক্ষেরই ভালো খারাপ দিক আছে, কিন্তু তারপরও আমার মনে হয় সামগ্রিকভাবে এই 2024-এ ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া সব কারণে, অস্থিরতার কারণে, বেশি অপশনসের কারণে আমাদের মধ্যে অনেক বেশি ধৈর্য কমে গিয়েছে। তো কি মনে হয় কি কারণে আমাদের অপশনস হাতে অনেক এখন বেশি? সোশ্যাল মিডিয়া নাকি কি কারণ, নাকি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, কোনটা? আসলে মানে এটার কিন্তু কোনো সিগনিফিকেন্ট পার্সেন্টেজ কি আপনারা পেয়েছেন কিনা, কোনো ডেটা আছে কিনা আপনাদের কাছে? যাবে না, তবে এটা ঠিক যে আমাদের মানে ধৈর্যের চেয়েও যেটা সবচেয়ে বেশি একটা মেয়েকে ইমোশনালি ভেঙে ফেলে, সেটা হলো যে একটা মেয়ে যখন তার সংসারে সামান্য রেসপেক্ট না পায়। একটা হাজবেন্ড, তার ওয়াইফ ওয়েল এডুকেটেড, ওয়েল ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, ওকে, তারপরও দেখা যায় যে হাজব্যান্ডের মধ্যে তার ওয়াইফকে যে রেসপেক্টটা, যে ভালোবাসাটা, যে অ্যাফেকশনটা, যে ইম্পর্টেন্সটা ফিল করানো, সেই জায়গাগুলোতে আমাদের মানে এশিয়ান রিলিজিয়ান পার্সপেক্টিভ থেকেই হোক বা আমাদের সোসাইটির সার্কামস্টেন্সেস থেকে হোক, হয় কি যে এই জায়গাগুলোতে অনেক সময় বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে তাদের একটা ইগো কাজ করে। তো ওই সময় তারা ভাবে যে বিয়ে করেছে মানে হলো যে সে তো থাকবেই, আমি যাই করি না কেন সে কোথায় যাবে, সে থাকবেই। এবং সেটা যদি একটা পুরুষ মানুষ যদি অনলি সেই পরিবারের অর্থনৈতিকভাবে কর্মসংস্থান, অর্থনৈতিকভাবে সে হয়তো বা যদি কন্ট্রিবিউট করে থাকে, সেক্ষেত্রে আপনারা দেখবেন কি এই ইগোটা আমার মনে হয় একটু হলেও বেশি থাকে, নাকি আমি ভুল বলছি? হ্যাঁ, এটা মানে অনেকভাবে হয়, এটা অনেকভাবে হয়। তবে এটা ঠিক যে মানে কোনো সম্পর্কে আসলে আমি যেটা মনে করি যে বিশেষ করে মেয়েদের দিক থেকে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করে লয়াল থাকতে। মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি যে মেয়েরা অনেক সাফার করে তাদের সংসারটা টিকিয়ে রাখার জন্য, কারণ আমি অনেক কাপল সেশন করি এবং আমি দেখি যে অনেক মানে ছেলেদের চেয়ে মেয়েরা সাহায্যের জন্য বেশি আসে তাদের ম্যারেজটাকে টিকিয়ে রাখার জন্য। এনিহাউ হাজবেন্ড আসতেছে না, আমাকে সাহায্য করেন, আমি কিভাবে এই ম্যারেজটাকে একটা হেলদি জায়গায় আমার নিজের জন্য আমি নিয়ে যেতে পারি, আমার মানসিক স্বাস্থ্য ভালো রেখে। তো একটা মেয়েকে আমি দেখি এরকম অনেক কেস আছে যে তারা মানে প্রাণপণ চেষ্টা করে তাদের ম্যারেজটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু একটা সময় কিছু কিছু ক্ষেত্রে, আমি একটা রিসেন্ট এক্সাম্পল দিব যে এই যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের ক্ষেত্রে আমার রিসেন্ট একটা সাকসেস বলবো, এইভাবে বলবো যে আসলে একটা সময় মান অভিমান থেকে মেয়েরা কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে নিজেকে মানসিকভাবে অ্যান্ড শারীরিকভাবে সরিয়ে নিয়ে যায়। হ্যাঁ, যে আমি এত চেষ্টা করছি তাকে এই জিনিসগুলো বোঝাতে, আমি কি বলতে চাচ্ছি সে বুঝতে চাচ্ছে না, আমার ইম্পর্টেন্স দিচ্ছে না, বা আমাকে ওভাবে করে সে স্পেশাল ফিল করাচ্ছে না, রেসপেক্ট দিচ্ছে না, আমার বাচ্চার প্রতি তার যত্নটা সেভাবে নিচ্ছে না। তখন একটা মেয়ে কিন্তু বাধ্য হয়ে তাকে গুটিয়ে নেয়। হ্যাঁ, গুটিয়ে নেয় এবং সে যখন একটা কর্মস্থলে যায় তখন দেখা যায় যে কলিগদের মধ্যে কেউ যদি তাকে ওই জিনিসগুলো ফিল করায়, তখন তার কিন্তু অটোমেটিক তার প্রতি একটা অ্যাট্রাকশন চলে আসে এবং দেখা যায় যে হাই হ্যালো থেকে টেক্সটিং থেকে একটা সময় কিন্তু ইমোশনালি খুব কানেক্ট
ফিল করে। এবং আমার এই কেসটাতে আমি আমার মেয়েটার সাথে যখন কাজ করছিলাম আমার ক্লায়েন্টের সাথে, তার বেসিক জায়গাটা ছিল যে যতটা না সেক্সুয়াল তার চেয়ে বেশি ইমোশনাল গ্যাপ বা ডিস্টেন্সের কারণে সে কিন্তু তার হাজবেন্ডের থেকে তার দূরে সরে গেছে এবং সে গ্র্যাজুয়ালি তার কলিগের প্রতি সে কি বলে এটাকে ডিপ একটা রিলেশনশিপ ইন্টিমেট ফিল করেছে। এবং এটা গ্র্যাজুয়ালি কিন্তু আপনার আবেগ থেকে ফিজিক্যাল জায়গাতে চলেও গেছে। অলরেডি 2 বছর সে ইনভলভ এবং এটার কারণে মেয়ের সাথে তার পরিবারের সম্পর্ক খারাপ, শ্বশুরবাড়ির সম্পর্ক খারাপ, হাজব্যান্ডের সাথে সম্পর্ক খারাপ, বাচ্চাটাও ওভাবে করে হেলদি টাইম পাচ্ছে না। সব কিছু মিলিয়ে যখন খুবই একটা ম্যাসাকার অবস্থা, সেই সময় তার মেয়েটার বাবা নাই, মা বাবার ব্যবসাটা টেক কেয়ার করছে। তো তার মা তখন সিদ্ধান্ত নিল যে আমার মেয়ে হয়তোবা কোনো একটা আনস্টেবিলিটির মধ্যে আছে, আমরা আগে একটা প্রফেশনাল হেল্প নেই, সে আগে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা করুক, তারপর সিদ্ধান্ত নেক সে কি করবে। তো তখন আমাদের কাছে আসলো, আমরা যখন ট্রিটমেন্টটা শুরু করলাম তখন গ্র্যাজুয়ালি যখন আমরা কাউন্সিলিং করছি এবং তার সমস্ত সার্কামস্টেন্সেসগুলো হিস্ট্রিগুলো নিচ্ছি এবং কাজের একটা জায়গার মধ্যে আমি খেয়াল করে দেখলাম যে ওর যে রিয়ালাইজেশন, যে ইনসাইটটা ও নিয়েছে, ওর হাজব্যান্ডের স্পেসিফিক কিছু ল্যাকিংস ছিল। আমরা যখন হাজব্যান্ডকে নিয়ে ওই জায়গাগুলো নিয়ে কাজ করেছি এবং হাজব্যান্ড যখন কাপল সেশনে দুজন মিলে আমরা কাজ করেছি, মেয়েটা যখন ফিল করেছে তার হাজব্যান্ড বুঝতে পেরেছে এবং অ্যাকনলেজ করেছে যে আমার সত্যি এই জায়গাগুলো ল্যাকিং ছিল। এবং হাজব্যান্ড যখন এই অনুভূতিটা দিয়েছে যে আই এম রিয়েলি সরি ফর ইট, আমি এই ভুলগুলো আমি বুঝতে পেরেছি এবং আমি এখন থেকে এই জিনিসগুলোর ব্যাপারে কেয়ারফুল থাকবো। আপনি দেখেন মেয়েটা কিন্তু তার 2 বছরের যে ইন্টিমেসিটা, একটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, সেখান থেকে সে কিন্তু সরে আসার যে একটা সিদ্ধান্ত, এটা কিন্তু অনেক কঠিন সিদ্ধান্ত, একটা সম্পর্কে এগিয়ে যাওয়ার পর সেখান থেকে আবার ব্যাক অফ করা, বাট সে কিন্তু করেছে সেক অফ চিলড্রেন অ্যান্ড অলসো যখন ফিল করেছে তার হাজব্যান্ড সত্যি সত্যি তার ওই ল্যাকিংসটাকে অ্যাগ্রি করেছে। এবং আমরা যখন হাজব্যান্ডকে নিয়ে কাজ করেছি, মাকে নিয়ে কাজ করেছি, ক্লায়েন্টকে নিয়ে কাজ করেছি, মায়ের দিক থেকেও সেও তার ভুল বুঝতে পেরেছে যে সে তার বাচ্চাকে, তার মেয়েকে ওভাবে করে বুঝতে পারেনি এবং সবসময় মেয়েকেই দোষারোপ করেছে, তোমারই দোষ, তুমি শ্বশুরবাড়িতে মানাতে পারো না, তুমি হাজব্যান্ডকে মানাতে পারো না। তো এই জিনিসগুলো মাও যখন বুঝতে পেরেছে, মাও তার মেয়েকে বুঝিয়েছে যে আমরা রং ছিলাম। তো এই জায়গাটাতে মেয়ে কিন্তু পরে একটা সিকিউরিটি ফিল করেছে যে একটা নতুন সম্পর্কে গেলে পরে সেই মানুষটা আমার আরেকটা হাজব্যান্ডের যে বাচ্চা, এই বাচ্চাটাকে নিজের মতো করে নাও দেখতে পারে। হ্যাঁ, তো আমি যদি আমার এই বাচ্চার বাবার সাথে আমার যে সম্পর্কটা ছিল সেটাকে যদি আমি আবার রিফর্ম করি, আমার আনমেড জিনিসগুলোকে যদি আমরা সচেতনভাবে ওগুলোর উপর কাজ করি এবং সেটা যদি আমার হাজব্যান্ড আমাকে সহযোগিতা করে, আমার ফ্যামিলি যদি আমাকে বোঝে, তাহলে আমার বাচ্চার তো আর তার স্টেপ ফাদারের কাছে বড় হতে হবে না। অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট আপা এখানে যদি একটু বলি, এই যে আপনি বললেন যে আপনার কাছে মেয়েটা এসেছে, মেয়েটার হাজব্যান্ড এসেছে, মেয়েটার মা এসেছে, এই যে হেল্প করার মন মানসিকতা বা একটা সম্পর্ক টিকিয়ে রাখার যে মন মানসিকতা, আপনি আপনার কেসে আপা কতখানি পান যে সবাই এসে সহযোগিতা করছে? একটু আগেই আপনি বললেন না যে হাজব্যান্ড হয়তো আসতে চাচ্ছে না বা হয়তো পরিবারের শাশুড়ি বা মা আসতে চাচ্ছে না, সেক্ষেত্রে তো আপনার টাফ হয়ে যায় নাকি? অনেক টাফ হয়ে যায়। সবসময় আমরা ফ্যামিলি থেরাপিতে সবার প্রেজেন্সটা আমরা পাই না, তবে আমরা চেষ্টা করি একটা সম্পর্কের, বিশেষ করে কাপল ইস্যুতে হাজব্যান্ড ওয়াইফ, দেখা যায় যে হাজব্যান্ড আসলে ওয়াইফ আসতে চায় না, ওয়াইফ আসলে হাজব্যান্ড আসতে চায় না। তো আমরা অ্যাপ্রোচ করি যেভাবে অ্যাপ্রোচ করলে একটা পার্টনারকে আনা যায়। যদি সেটা সাকসেসফুল না হয় তখন কিন্তু যে আসে আমরা ওই ক্লায়েন্টকে ধরে কিন্তু তাকে আমরা প্রিপেয়ার করে দিই, সে তার নিজেকে কিভাবে ভালো রাখবে, সে তার সিচুয়েশনগুলোকে কিভাবে হ্যান্ডেল করবে এবং সে তার রিলেশনশিপগুলোকে তার জায়গা থেকে সে ব্যালেন্স করবে। কারণ তার হাতে যতটুকু আছে সে তো ততটুকুই করতে পারবে, এর বাইরে তো করতে পারবে না। ওই সময় তখন আমরা তাকে ওভাবে করে হেল্প করি। জি আপা, এই যে আপা আমি একটু আবার ডিভোর্সের দিকে আরেকবার ফিরে আসছি, যে ডিভোর্সের কারণেও কিন্তু একটা পুরো বাচ্চা বঞ্চিত হয় একটা বাবা মার ফুল আদর পেয়ে মানুষ হওয়া থেকে। এবং একটা বাচ্চাকে কিন্তু এখনকার যুগে একটা সিঙ্গেল প্যারেন্ট বাচ্চাকে মানুষ করা কিন্তু খুব টাফ। একটা বাচ্চার আকাঙ্ক্ষা কি সে চাচ্ছে, ভালোবাসা, সময়, কোয়ালিটি টাইম, পজিটিভ প্যারেন্টিং, এগুলো দিয়ে শুধু একটা সিঙ্গেল প্যারেন্টের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি ছোট একটা জিনিস শেয়ার করি। সেদিন আমি
আমি আর আমার হাজবেন্ড বসেছিলাম, তো সেখানে একটা ওল্ড কাপল আসছে। তো এসে তারা অনেক কিছু বলতে বলতে, এবং খুবই ফেমাস কাপল তারা, যে খুবই বিখ্যাত পরিবারের সন্তান এবং তারা নিজেরাও বিখ্যাত। তো বলতে বলতে তারা বলছে যে তোমাদের জন্য এখন জীবনটা অনেক কঠিন, আমাদের সময় এত কঠিন ছিল না। আমরা যখন বাচ্চাকে সকাল 7টায় স্কুল, আমরা তাদেরকে টিফিন রেডি করে দিয়ে 7টার দিকেই পৌঁছে দিয়েছি, এবং আমাদের বাসায় কেউ না থাকলে প্রতিবেশী বাচ্চাকে দেখে রেখেছে। বাট আমাদের সময় কিন্তু এটা হচ্ছে না। আমাদের মনে করেন একটা জায়গা থেকে একটা জায়গায় যেতেই 1 থেকে 1.5 ঘন্টা, রাইট। এবং প্রতিবেশী কেন, এখন তো দাদি নানিও পাওয়া যায় না, বিকজ তারাও ব্যস্ত থাকে, বা অনেকের হয়তো বা নাই, সবকিছু মিলে খুব ডিফিকাল্ট হয়ে গিয়েছে। তো সেখান থেকে আপা কি বলবেন যে এই যে ডিভোর্সের কারণে একটা বাচ্চারও তো বেড়ে ওঠা আপা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, এবং সেইটার প্রভাব আজকে না বুঝলেও, আজকে যদি ডিভোর্সের হার আমি যদি বলি যে 10 বছর থেকে 2% হলেও যদি বেড়েছে, তাহলে আপা এটার ইম্প্যাক্ট আমরা নেক্সট 10 বছরে গিয়ে পাবো। একদম একদম পাবো। কারণ আমাদের কাছে যে অ্যাডিকশনের কেসগুলো আসে, আমাদের কাছে যে ডিপ্রেশন বা আদার সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের যে পেশেন্টগুলো আসে, আমরা কিন্তু মোস্টলি মানে একটা তো হলো যে হ্যাঁ জেনেটিক্যাল কিছু প্রভাব থাকে, তাদের লাইফের কিছু ট্রমা বা স্ট্রেসফুল সিচুয়েশন থাকে যেটা নাকি তাদেরকে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের দিকে নিয়ে যায়। কিন্তু মোস্টলি কিন্তু আমরা দেখি যে ব্রোকেন ফ্যামিলি, সেপারেশন, হ্যাঁ, ডোমেস্টিক ভায়োলেন্স, এই যে জিনিসগুলো থাকে, একদম কমন থাকে। এবং আরেকটা জিনিস হলো যে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর, যেটা কিনা একটা মানুষকে সাইকোলজিক্যালি হেলদি ওয়েতে বেড়ে ওঠার ক্ষেত্রে অনেকভাবে আজীবন ট্রমাটাইজড রাখার কথা। এবং সেটা কোন দিকে ইলনেসের দিকে যাবে উই ডোন্ট নো, বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা কিন্তু চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজের হিস্ট্রিটা কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে 70% ক্ষেত্রে পেয়ে থাকি। সোসাইটিতে আমরা ইম্প্যাক্ট নিয়ে বারবার কথা বলছি, এই যে আনএথিক্যাল বা মোরালিটির যে অবক্ষয়, এগুলো নিয়ে যদি বলতেন, এবং আলটিমেটলি এইগুলোই হয়তো বা রাগের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে কিনা, আপনার কাছ থেকে জানতে চাইবো। যেটা আমি মানে সবসময় আমার আলোচনার মধ্যে আনি সেটা হলো যে একটা সুস্থ সুন্দর পরিবার একটা সুস্থ সুন্দর মনের মানুষকে জন্ম দেয়। হ্যাঁ, তো এই সুস্থ সুন্দর পরিবারে যেমন স্বামী স্ত্রী থাকে, বাবা মা থাকে, ভাই বোন থাকে, তো তাদের যে হেলদি কানেকশন, হেলদি কমিউনিকেশন এবং হেলদি ওয়েতে তারা কিভাবে সমস্যা সমাধান করছে, স্ট্রেস ম্যানেজ করছে, অ্যাঙ্গারগুলোকে ম্যানেজ করছে, তাদের জীবনে ট্রমাগুলোকে তারা ম্যানেজ করছে, এগুলো একটা বাচ্চা তার পরিবার থেকে কিন্তু এক্সপিরিয়েন্স করে শিখছে। তারপর একটা বাচ্চার পদার্পণ কিন্তু স্কুলে যেয়ে হয়, এবং সে যখন তার পরিবারে একটা কি বলবো সিকিউরড ইন্ডিপেন্ডেন্ট একটা সাইকোলজিক্যাল স্টেট নিয়ে সে স্কুলে যায়, স্কুলে বন্ধুদের সাথে নানান রকম বিষয় নিয়ে তার কিন্তু টানাপোড়েন হয়। তো সেই জায়গাগুলো সে কিন্তু খুব হেলদি ওয়েতে সেগুলোকে ম্যানেজ করতে পারে। বাট যদি কোনো পরিবারে ডিসহারমোনি থাকে, ভালনারেবিলিটি থাকে, ভায়োলেন্স থাকে, এবং মানে স্ট্রেসগুলোকে, অ্যাঙ্গারগুলোকে, কমিউনিকেশনের জায়গাটাতে যদি সেভাবে হেলদি রেগুলেশন না হয়, তখন সেই বাচ্চাগুলো কিন্তু আলটিমেটলি ভালনারেবল অবস্থাতেই তাদের স্কুল লাইফে যে আরও বেশি এফেক্টেড হয়, লাইক বুলি, তারপর ধরেন যে পিয়ার রিলেশনশিপ, পিয়ার প্রেশার, এই জায়গাগুলোতে তারা প্রপারলি তারা ওই জায়গাগুলোতে সিদ্ধান্ত বা ব্যালেন্স নিতে পারে না, এবং তাদের রিলেশনশিপের জায়গাটা তো তারা কিন্তু ওই হেলদি ম্যাচিউর ডাইনামিক্সে যেতে পারে না। হ্যাঁ, তো যেটা হয় যে আলটিমেটলি এই জায়গাগুলোই একটা মানুষের মধ্যে সাইকোলজিক্যাল ড্যামেজ বা আনহেলদি একটা পার্সোনালিটি প্যাটার্ন তৈরি করে দেয়। একই ঘটনা কিন্তু একটা মানুষকে দেখা যাবে যে অতটা এফেক্ট করছে না সাইকোলজিক্যালি, বাট একই ঘটনা কিছু মানুষকে একদম সাইকোলজিক্যালি ভেঙে ফেলছে, তারা সুইসাইডের মতো ঘটনা ঘটিয়ে ফেলছে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে রুট কজ হলো আমাদের প্যারেন্টিং, আমাদের ফ্যামিলির ডিসহারমোনি, এবং আমার স্কুল এনভায়রনমেন্টে আমি কতটা আমার কমিউনিকেশন, আমার সোশ্যালাইজেশন, আমার কনফিডেন্স লেভেল, সেলফ এস্টিম, এগুলোকে আমি ব্যালেন্স করতে পারছি সেগুলোর উপর। অ্যাবসলিউটলি আপা, আমি এখান থেকে যেহেতু আজকে আমাদের টপিকই হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আমার মনে হয় আপনি যে একটু বললেন বিভিন্ন ধরনের মধ্যে একটা ধরন হচ্ছে অ্যাক্সিডেন্টাল,
অ্যাক্সিডেন্ট হয়তো বা আরেকজনের সাথে দেখা হয়ে গেছে, সেখান থেকে পার্টনারের সাথে বিভিন্ন আনমেট ডিজায়ার ছিল, সেই ডিজায়ারটা সে আরেকজনের কাছ থেকে পেয়েছে, সেখানে হয়তো বা একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে। তবে এইসব যে ক্ষেত্রে বা কোনো হয়তো বা আনমেট ডিজায়ারও নাই, বা সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের কিছু বাউন্ডারি সেট করা উচিত না, বা কখন নো বলতে হবে, কোন জায়গাটায় না বলতে হবে, না বললে যে শিখতে পারে, অনেকে বলে আমি না বলতেই পারি না, সেক্ষেত্রে কি বলবেন আপনি? আপু এটাই কিন্তু সব ক্ষেত্রে হয়, আপনার অ্যাডিকশনের ক্ষেত্রে বলেন, আপনার ব্যাড ফ্রেন্ড সার্কেলের Boundary বিষয়ে cross করে বলেন, ফেলেন। জি, জি, বা জি। আপনার রিলেশনশিপ, যেমন আনম্যারিড অবস্থায় আমি ফিজিক্যাল হব কি হব না, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এই যে না বলার ব্যাপারটা কিন্তু অনেক আগে থেকে আমাদের প্র্যাকটিস করতে হয়। এবং এটা যদি আমি ওই আগে থেকে এগুলোকে আমি প্র্যাকটিস না করি, আলটিমেটলি দিন শেষে যে আমার যখন এই যে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের মতো একটা সার্কামস্ট্যান্সেসের মধ্যে আমি পড়ে যাই, তখন কিন্তু আমি আর না বলতে পারি না। হ্যাঁ, আমার ওখানে কোনো না কোনোভাবে দেখা যায় যে আমি ইনভলভ হয়ে যাওয়ার পর তখন দেখা যায় যে একটা সময় আমি রিগ্রেট করি, আমার মধ্যে একটা গিল্ট ফিল হয়। তো ওই জায়গাগুলো আসলে যেটা হয় যে যারা প্রফেশনালি হেল্প নিচ্ছে তারা কিন্তু এই জায়গাগুলো রিকভার করার একটা সুযোগ পায়। আর যারা আসলে প্রফেশনাল হেল্পটা নিচ্ছে না, বা ওই জায়গাটা তাদের ওই অ্যাওয়ারনেসটা নাই, তারা কিন্তু লাইফে সাফার করছে। আপা এই যে এখানে আপনি প্রফেশনাল হেল্পের কথা বললেন, সেখানে আমি একটু জানতে চাইবো, এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এটাকে কি আপনি একটা মানসিক রোগ বলে ভাবছেন? এটাকে আমি আসলে মানসিক রোগ পর্যায়ে আমি বলবো না, এটা একটা পার্সোনালিটির একটা ধরন, এটা সবার ক্ষেত্রে হয় না। হ্যাঁ, আপনার অনেকেই আছে যাদের বিবাহিত জীবনে অনেক কিছু আনমেট, অনেকেই আছে তাদের পার্টনার তাদের মন মতো হয় নাই। হ্যাঁ, তাই বলে কি সবাই এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে গেছে? Absolutely. যায়নি তো। জি। তারা তাদের মানে রেজিলিয়েন্সি, তাদের পেশেন্স লেভেল, তাদের কমিটমেন্ট, হ্যাঁ, Absolutely. তাদের সেলফ স্টিম, কনফিডেন্স লেভেল, এগুলো দিয়ে কিন্তু তারা অন্যভাবে জিনিসটাকে ব্যালেন্স করছে। জি, হ্যাঁ, জি। তো এটা কিন্তু সম্ভব। জি। এটা সম্ভব না তা না, কিন্তু অনেক ক্ষেত্রে বা লাইফে যে সবকিছু পেতেই হবে, সব প্রত্যাশা পূরণ হতে হবে, নট নেসেসারিলি আমাদেরকে কিছু জায়গায় থামতে হয়। মানে আমি চাইলেই আমি সারাক্ষণ পার্টি করব, আমি সারাক্ষণ আমার প্লেজার, আনহেলদি প্লেজারের দিকে আমি ছুটবো, হ্যাঁ, চিপ থ্রিলের দিকে ছুটবো, বিষয়টা তো আসলে তা না। বিষয়টা হলো যে আমাদের লাইফে স্ট্রেস থাকবে, আনমেট ইস্যুসগুলো থাকবে, অ্যাঙ্গারের ইস্যুসও থাকবে, আমার অনেক কিছু আনমেট থাকবে, বাট আমি সেটাকে কিভাবে ইতিবাচক পার্সপেক্টিভ থেকে সেগুলো নিয়ে আমি কাজ করছি, আমি কতটুক আমার কমিটমেন্ট, আমার রিলেশনশিপটাকে আমি হেলদি রাখার জন্য আমি নিজে কন্ট্রিবিউট করছি, সেটা অনেক ইম্পর্ট্যান্ট। কারণ একজন যদি পজিটিভ মাইন্ডসেটে থাকে, সে যদি তার জায়গা থেকে চেষ্টা করে, একটা সময় হয় কি তার পার্টনারও না একটা জায়গায় কিছুটা হলেও ইতিবাচকভাবে সেই প্রসেসটাকে কন্ট্রিবিউট করে। জি আপা, এই যে এফোর্ট দেওয়ার কথা বলছেন, যে একজন পজিটিভ থাকছে, এফোর্ট দিচ্ছে, এবং আরেকজনের যে এফোর্ট যদি খুব কম থাকে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? প্রত্যেকটা আপনি কি কিছু টিপস দিতে চান কিনা, যারা যারা আমাদের আজকে কাপল বা কেউ যদি কোনো পার্টনার, তারা যদি আমাদের আজকের অনুষ্ঠান দেখে থাকে, তাদের জন্য যে এই যে কোনো পার্টনারকে গ্রান্টেড হিসাবে না নেওয়া, বা প্রত্যেকটা সম্পর্কে যে এফোর্ট দিতে হয় শেষ পর্যন্ত, সেটা হাজব্যান্ড ওয়াইফের হোক, বাবা মার হোক, বা ছেলে মেয়ের সাথে হোক, আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কই একদম নার্চার করতে হয়, এফোর্ট দিতে হয় এবং ভালোবাসতে হয়, সেক্ষেত্রে কি বলবেন? হয় কি যে এখানে না, আমি চাই না এটাকে একটা প্রেশার হিসেবে নেক কেউ। হ্যাঁ, বিষয়টা হলো যে আমার জায়গা থেকে আমি আমার এথিক্যাল, আমার অনেস্ট, আমার ডিগনিটির জায়গা থেকে আমি ডেফিনেটলি চেষ্টা করব আমার জায়গা থেকে কন্ট্রিবিউট করতে এবং আমার এই সম্পর্কগুলোকে নার্চার করতে। এখন দেখা গেল যেটা আপনি বললেন যে আমি একাই কন্ট্রিবিউট করছি, কিন্তু কোনোভাবে আমার পার্টনার বা আমার সম্পর্কে যারা আছে তারা আমাকে ওই জায়গাটাতে হেল্প করছে না, একটা সময় যেয়ে কিন্তু আমার পিঠ দেয়ালে ঠেকে যাবে। হ্যাঁ, আমি বলছি না যে তোমাকে সেই প্রেশারটা নিতে হবে, তুমি এই জায়গাটাতে তুমিও কিন্তু ডিসাইড করতে পারো, ওকে ডান, আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, সুতরাং যেহেতু এটা কাজ করছে না, দেন আই ক্যান মেক মাই ওন ডিসিশন। এখানে আমি বলছি না যে তোমাকে সেই সম্পর্কে আঁকড়ে ধরে থাকতে হবে, এটা সন্তানের জন্য হোক বা ফ্যামিলির জন্য হোক, নো, বাট তুমি তোমার এথিক্স, তোমার মরালিটির কাছে তুমি রেসপন্সিবিলিটিটা নিতে হবে যে আমি আমার বেস্ট ট্রাই করেছি, আমার অনেস্টি, আমার এথিক্যাল জায়গা থেকে আমি বেস্ট ট্রাই করেছি, বাট একটা সময় এসে যখন এটা কাজ করবে না, ইউ ক্যান টেক অ্যানাদার ডিসিশন। আপা, এই যে আপনি আমাদের অ্যাওয়ারনেস একটা প্রোগ্রামে বা অ্যাজ আ সাইকোথেরাপিস্ট, অ্যাজ আ সাইকোলজিস্ট এসেও বলছেন
যে তুমি যদি একটা রিলেশনশিপে ভালো না থাকো, তুমি ওটা তোকে তোমার উপর প্রেশার না দিয়ে তুমি তোমার বেস্ট ট্রাইটা করো, হ্যাঁ ওখান থেকে চলে আসো, বাট হ্যাঁ গিভ ইউর বেস্ট ট্রাই। Yes. এই যে আপা, এই আমার মনে হয় এই কিছুদিন বা কয়েক বছর আগেও আমরা কিন্তু এত ওপেন ভাবে বলতাম না, বা বলতাম কি কিছু হলে থেকে যাও থেকে যাও থেকে যাও, লাইফে অনেক কিছু হয় না, হয় না, থেকে যাও। এই যে এইটাও কি আপা ডিভোর্সের একটা কারণ বলতে পারেন? এবং এই কারণে আমি কিন্তু প্রথম দিকে বলছিলাম যে ডিভোর্সের রেট বেড়েছে, সব কিন্তু নেগেটিভ দিক না, এটা কিন্তু একটা পজিটিভ দিকও। একটা আনহেলদি টক্সিক একটা রিলেশনশিপে থাকার থেকে বেরিয়ে যে আসতে পেরেছে মানুষ, এবং মানুষ এখন জেনেছে কোথায় আমার না বলতে হবে, কোথায় থামতে হবে এবং আরেকজনকে থামাতে হবে, সেই জায়গাটায় কি বলবেন? তবে এই জায়গাটাতে হয় কি যে খুব মানে আমি বললাম যে যেখানে রেসপেক্ট থাকে একটা সম্পর্কে ডিভোর্স বা সেপারেশন হতেই পারে। হ্যাঁ, এটা যদি রেসপেক্টফুল হয়, মিউচুয়াল হয়, সেটা যেমন পার্টনারের জন্য ভালো, পাশাপাশি যদি তাদের মধ্যে একটা বাচ্চা চলে আসে সেই বাচ্চাটার জন্য কিন্তু ভালো। একটা বায়োলজিক্যাল প্যারেন্টস সেপারেট বা ডিভোর্স হতেই পারে, তারা আবার তাদের লাইফে রিম্যারি করতেই পারে, বাট বাচ্চার প্রতি বাবা মা হিসেবে তাদের যে হেলদি কন্ট্রিবিউশনটা সেটা যদি তারা এক রাখে। আমি কিন্তু এমন অনেক কেস পেয়েছি যেখানে দুজন বাবা দুইটা পরিবারে আছে, বাট তাদের কমন সন্তানের জন্য তারা কিন্তু অ্যাজ এ প্যারেন্ট খুব হেলদি একটা রোল প্লে করছে। জি, হ্যাঁ, ওই বাচ্চাদের মধ্যেও কিন্তু আমি মানে গ্রোথ দেখেছি, হেলদি ওয়েতে তারা বেড়ে উঠছে, যদিও বা তাদের বাবা মা তাদের সেপারেট একটা লাইফে আছে, বাট ওই বাচ্চাটা কানেক্টেড ফিল করছে এবং অ্যাটাচমেন্ট ফিল করছে, তো তার মধ্যে কিন্তু ওই আনহেলদি ইলনেসগুলো বা ওই আনমেড বিষয়গুলো থাকছে না। হ্যাঁ, সে কিন্তু এই বাস্তবতার সাথে মানিয়ে সে আরও বুস্ট আপ হচ্ছে, সে আরও ইন্ডিপেন্ডেন্টলি তার জায়গা থেকে সে গ্রো আপ করছে। ইম্পর্টেন্টলি দর্শক শ্রোতাদের বলতে চাই সেটা হলো যে কোনো সম্পর্কে আমি যখন জড়াবো বা আমি সিদ্ধান্ত নিব, আমি অনেক কিছু জেনে বুঝে খুব সচেতনভাবে সম্পর্কে জড়াবো। আর যদি এটা বিয়ের মতো একটা কমিটমেন্ট রিলেশনশিপ হয়, সেখানে আমি ডেফিনেটলি আমাদের সম্পর্কের ম্যাচিউরড গ্রোথ না হওয়া পর্যন্ত আমরা একটা সন্তানকে পৃথিবীতে আনবো না। অ্যাবসলিউটলি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এটা। আপনার একটা ভুল যেন কখনোই একটা সন্তানের লাইফে লাইফ নষ্ট এটা না করে। কিভাবে ডিজাস্টার হয়, এটা আমি অ্যাজ এ থেরাপিস্ট আমি এত দেখি, এত মানে এদের জন্য আমার খারাপ লাগে। সো প্লিজ আপনারা আগে আপনাদের সম্পর্কটাকে সুন্দর একটা হেলদি জায়গায় আনেন, তারপর একটা বাচ্চা পৃথিবীতে আপনারা একসাথে আনবেন কিনা সে সিদ্ধান্তটা নেন। এবং সবচেয়ে বড় ভুল হচ্ছে কোনো ঝগড়া হলেই একটা বাচ্চা নিয়ে নাও ঠিক হয়ে যাবে, এটা হচ্ছে আরো একটা সবচেয়ে বড় ভুল ধারণা। সো আর শেষ করব আজকের প্রোগ্রাম এটা বলে যে কোনো সম্পর্ককে গ্রান্টেড হিসাবে নেবেন না, সেটা ছেলে হন আর মেয়ে হন, এবং প্রত্যেকটা সম্পর্কে যথাযথ এফোর্ট দেওয়ার চেষ্টা করুন, হাজবেন্ড ওয়াইফের সাথে হোক, বাবা মার সাথে হোক, ছেলে মেয়ের সাথে হোক।